হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। আজকের ক্লাসে আমরা মূলত রাজ্যপাল বা গভর্নরকে নিয়ে আলোচনা করব। গভর্নর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের ইন্ডিয়ান পলিটিতে, এবং এই গভর্নর থেকে বেশ কিছু প্রশ্ন প্রায়শই আমরা আসতে দেখি। কিন্তু সবথেকে বড় কথা হলো বা সবথেকে বড় প্রশ্ন হলো যে এর মধ্যে কোন জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ, আর সেই কারণেই আমার ক্লাসটা দেখা তোমাদের। সুতরাং এই ক্লাসটা দেখলে যেরকম ভাবে গভর্নর সংক্রান্ত বিভিন্ন কনফিউশন তোমাদের মনে যেগুলো ছিল সেগুলো দূর হবে, একইভাবে গভর্নর থেকে ডাব্লিউবিসিএস এ কি কি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হয় বা কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় বারংবার আসে সেগুলো তোমরা জানতে পারবে। এই কারণে তোমাদের প্রত্যেককে আমি বলছি, মন দিয়ে এই ক্লাসটি দেখো। এই ক্লাসটি কিন্তু খুব সহজ একটি ক্লাস, কিন্তু যদি মন দিয়ে না দেখো তাহলে তোমরা কিন্তু নোটটাকে বেশি করে পড়তে হবে। আর এই ক্লাসটি যদি মন দিয়ে বর্তমানে দেখো তাহলে তোমাদের নোট বেশি পড়তে হবে না, ক্লাস শুনতে শুনতেই দেখবে তোমাদের অর্ধেক পড়া হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক গভর্নর সংক্রান্ত বা রাজ্যপাল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য কি কি আছে আমাদের এই চ্যাপ্টারে। সর্বপ্রথম পরীক্ষায় যেটা প্রশ্ন আসে, এই গভর্নর আমাদের সংবিধানের কত নম্বর পার্টে আছে। তোমাদের যখন পার্টস অ্যান্ড শিডিউলস এর ডিটেইলড ক্লাস করেছিলাম তোমরা তখন দেখেছো আমাদের পার্ট 6 সেখানে কিন্তু গভর্নর বা রাজ্যপাল সম্পর্কে বলা আছে। আরো ভালো বলতে গেলে পার্ট 6 এ বলা আছে রাজ্য শাসন বিভাগ বা স্টেট এক্সিকিউটিভ সম্পর্কে, আর্টিকেল 152 থেকে আর্টিকেল 167। এইবার আমরা দেখব যে এই যে স্টেট এক্সিকিউটিভ যেটা পার্ট 6 এ বলা আছে, সেই স্টেট এক্সিকিউটিভ গঠিত হয় কাদের নিয়ে। স্টেট এক্সিকিউটিভের পার্ট হচ্ছে রাজ্যপাল বা গভর্নর, মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার বা সিএম, এবং মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী মিলে যে মন্ত্রী পরিষদ থাকে কাউন্সিল অফ মিনিস্টার্স বা সিওএম, এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট যাকে আমরা বলে থাকি, তাদেরকে নিয়েই কিন্তু তৈরি হয় আমাদের স্টেট এক্সিকিউটিভ। আর আমাদের সেন্ট্রাল এক্সিকিউটিভ, প্রেসিডেন্ট থাকে, ভাইস প্রেসিডেন্ট থাকে, পিএম থাকে, পিএম এর যে মন্ত্রী পরিষদ সেটা থাকে, এবং স্টেটে আমাদের যে দেশের অ্যাটর্নি জেনারেল তাকে নিয়ে গঠিত হয়। সো স্টেট এক্সিকিউটিভে কিন্তু উপরাজ্যপাল বলে কোনো ধরনের শব্দ হয় না, খেয়াল করছো। এবং আমাদের নমিনাল অ্যান্ড এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেট বলা হয় গভর্নরকে, অর্থাৎ ডে জিউরি হেড কথাটার মানে কি? মানে হচ্ছে নামমাত্র হেড, কনস্টিটিউশনাল হেড, নাম কা ওয়াস্তে যে রাজ্যের প্রধান তিনি হচ্ছেন রাজ্যপাল বা গভর্নর। তাহলে রাজ্যের প্রকৃত প্রধানকে, দা ফ্যাক্ট কি, প্রকৃত প্রধানকে, তিনি কি গভর্নর? উত্তর হচ্ছে না, তিনি কিন্তু গভর্নর নন, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার, যাকে আমরা ডে ফ্যাক্টো হেড বলে থাকি। এবার গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন আসে। এক, আমাদের রাজ্যের পার্টিকুলার বলছি স্টেটের ডে জিউরি হেড কে, নাম কা ওয়াস্তে হেড কে, নামমাত্র হেড কে? উত্তর কি হবে? উত্তর খুব স্পষ্ট হবে, গভর্নর বা রাজ্যপাল। পরীক্ষায় প্রশ্ন আসে আমাদের স্টেটের প্রকৃত প্রধানকে বা ডে ফ্যাক্টো রুলারকে, তিনি কিন্তু হবেন আমাদের মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার। এবার গভর্নরের একটা ডুয়াল রোল আছে, সেটা কি? ডুয়াল রোল মানে কি? মানে হচ্ছে আমাদের রাজ্যপাল বা গভর্নর যেরকম রাজ্যের কনস্টিটিউশনাল হেড বা সাংবিধানিক প্রধান, ঠিক সেরকম ভাবে তিনি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একজন এজেন্ট হিসাবেও কাজ করে থাকে। এই কারণে দেখো ডুয়াল রোল আছে গভর্নরের বলা হচ্ছে, অর্থাৎ কনস্টিটিউশন তাকে হেড বলছে রাজ্যের, আবার সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্ট হিসাবে তিনি কাজ করছেন রাজ্যে। এইবার আরেকটি প্রশ্ন আসে, এই যে গভর্নর, এই গভর্নরের বিষয়টা কোন দেশের কনস্টিটিউশন থেকে ভারতীয় কনস্টিটিউশনে নেওয়া হয়েছে? কানাডিয়ান কনস্টিটিউশন থেকে। মনে রাখবে, কানাডার সংবিধান থেকে কিন্তু এই গভর্নরের কনসেপ্টটা নেওয়া হয়েছে, বা কেন্দ্র দ্বারা রাজ্যপাল নিয়োগের এই বৈশিষ্ট্যটা নেওয়া হয়েছে।
এরপর হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল প্রভিশন আছে বা গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রবিধান রয়েছে যেগুলো আমরা দেখব। পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে, ভালো করে শুনবে। প্রথমে হচ্ছে আর্টিকেল 153। আর্টিকেল 153 কি বলছে? বলছে প্রত্যেকটা রাজ্যের জন্য বা স্টেটের জন্য একজন রাজ্যপাল বা একজন গভর্নর থাকবে। প্রত্যেকটা স্টেটের জন্য কিন্তু, নট ইউনিয়ন টেরিটরি, প্রত্যেকটা রাজ্যের জন্য একজন করে গভর্নর থাকবে বলা হচ্ছে আর্টিকেল 153-তে। এইবার গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে একটা অ্যামেন্ডমেন্ট, ঘুরিয়ে প্রশ্ন আসলে এখান থেকে আসে, সেটা হচ্ছে 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956। তোমাদের এই ক্লাসটা বাংলায় করাচ্ছি, এর কারণ হলো বাংলা এটা বুঝতে সুবিধা হবে। আর দেখো বাংলা নোটের পাশে আমি ইংরেজি টার্মগুলো লিখে দিয়েছি, এছাড়াও তোমাদের তো ইংরেজি নোট আলাদা করে দিয়ে দেওয়া হয়, সেখান থেকে তোমরা ফুলি ইংলিশে পেয়ে যাবে সমস্ত কিছু। তো যাই হোক, 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সালটা মনে রাখবে 1956। সেই অ্যামেন্ডমেন্টে কি করা হয়েছিল বা সেই সংশোধনীতে কি করা হয়েছিল? বলা হয়েছিল যে একই ব্যক্তিকে, একজনই ব্যক্তি কিন্তু তাকে দুই বা তার বেশি রাজ্যের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা যেতে পারে। তার মানে আমরা জানলাম সংবিধানে প্রথম থেকে কিন্তু এটা ছিল না যে একটা ব্যক্তিকে দুই বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা যেতে পারে। এটা আমাদের যে 7ম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটাই যোগ করা হয়। অর্থাৎ একজন ব্যক্তি এ, তিনি একই সাথে দুই কিংবা তার বেশি রাজ্যের রাজ্যপাল হতেই পারেন। এবার হচ্ছে আর্টিকেল 154। আর্টিকেল 154 কি বলছে? বলছে যে রাজ্যের শাসনতান্ত্রিক ক্ষমতা, যেটাকে ইংরেজিতে আমরা সিম্পল ভাষায় বলি এক্সিকিউটিভ পাওয়ার, সেই এক্সিকিউটিভ পাওয়ার কার হাতে থাকে? রাজ্যপালের হাতে থাকে বা গভর্নরের হাতে থাকে। আমি আবারও বলছি, তিনি কিন্তু ডে জিউরে হেড, তিনি কিন্তু ডে ফ্যাক্টো হেড নন আমাদের স্টেটের। আর্টিকেল 163। আর্টিকেল 160-তে কি বলা হচ্ছে? বলছে যে রাজ্যপাল বা গভর্নরকে এইড আর অ্যাডভাইসের জন্য, অর্থাৎ সাহায্য করার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, কার নেতৃত্বে? মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ থাকবে, যেটাকে আমরা কাউন্সিল অফ মিনিস্টার বা সিওএম বলে থাকি। এরপর হচ্ছে আমরা গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট আর গভর্নরের শপথ গ্রহণ সম্পর্কে গুরুত্বপূর্ণ কি কি প্রশ্ন বা তথ্য পরীক্ষায় জানতে হয় সেগুলো দেখব। প্রথমে হচ্ছে দেখে নাও গভর্নরের নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্ট, এই সম্পর্কে বলা আছে কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 155-এ। কি বলা আছে? বলা আছে রাষ্ট্রপতি, আমাদের ভারতের বা প্রেসিডেন্ট, তার নিজস্ব সিগনেচার এবং সিলমোহরযুক্ত পরোয়ানা, যেটাকে ইংরেজিতে বলা হয় ওয়ারেন্ট আন্ডার হিজ হ্যান্ড অ্যান্ড সিল, তিনি নিজে স্বাক্ষর করছেন এবং সিলমোহরযুক্ত একটা ওয়ারেন্ট জারি করছেন, যার মাধ্যমে রাজ্যপালকে নিয়োগ করা হয় বা তিনি নিয়োগ করেন। তাহলে রাজ্যপালকে নিয়োগ করে কে? সিম্পল ভাষায় পরীক্ষা তো এটাই প্রশ্ন আসবে, প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, আমাদের রাষ্ট্রের যিনি প্রধান। এইবার কথা হলো তিনি যে শপথ গ্রহণ করেন, সেই শপথ গ্রহণটা কিভাবে হয়? আর্টিকেল 159 ওথ অর অ্যাফার্মেশন সম্পর্কে বলা আছে। এটা খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে, গুলিয়ে যায় প্রায়। রাজ্যপালকে নিয়োগ করে কে? আমরা কিন্তু দেখেছি রাজ্যপালকে নিয়োগ করে রাষ্ট্রপতি, কিন্তু রাজ্যপালের শপথ গ্রহণ রাষ্ট্রপতি করায়? উত্তর হচ্ছে না। যে রাজ্যের রাজ্যপাল হচ্ছে বা গভর্নর হচ্ছে, সেই রাজ্যের বা সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস অফ দ্য কনসার্ন স্টেট হাইকোর্ট রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান। গুরুত্বপূর্ণ, রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করান? যে রাজ্যে রাজ্যপালের নিয়োগ হচ্ছে সেই রাজ্যের যে হাইকোর্ট, তার প্রধান বিচারপতি। এবার কথা হচ্ছে ঘুরিয়ে যদি প্রশ্ন আসে তাহলে কি আসবে? ধরে নাও এরকম একটা কেস দিল, প্রধান বিচারপতি উপস্থিত নেই রাজ্যের হাইকোর্টের, তাহলে এই যে রাজ্যপালের শপথ গ্রহণ, এই অনুষ্ঠানটা বা তাকে শপথ পাঠ করাবে কে? এই অনুষ্ঠানটা পরিচালনা করবেন কে বা তাকে শপথ পাঠ করাবে কে? সহজ ভাষায় তাকে শপথ পাঠ করাবে ওই আদালতের সবচেয়ে প্রবীণ বিচারপতি বা সিনিয়র মোস্ট জাজ। কখন করাবে? যখন হাইকোর্টের প্রধান বিচারপতি, অর্থাৎ সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি অনুপস্থিত থাকবে বা অ্যাবসেন্ট থাকবে, তখন সিনিয়র মোস্ট জাজ যে আছে হাইকোর্টের, তিনি কিন্তু এই শপথ বাক্য পাঠ করাবেন। কাকে? রাজ্যপালকে বা গভর্নরকে। এবার দেখো তার কি কি যোগ্যতা থাকা উচিত, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে, তার কি কি কোয়ালিফিকেশন থাকা উচিত। 1 নম্বর, তাকে কিন্তু অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। স্বাভাবিক, সিটিজেন অফ ইন্ডিয়া না হলে তিনি রাজ্যপাল কিভাবে হবেন? এবং তার বয়স কমপক্ষে 35 বছর হতে হবে। গুরুত্বপূর্ণ, পরীক্ষা এটা প্রশ্ন আসে।
যে গভর্নরের যে এজ লিমিট সেটা কি, সেটা হচ্ছে কমপক্ষে মিনিমাম এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স প্লাস, 35 বছর পূর্ণ হতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখো। এরপর হচ্ছে তার যে পদ, এই যে রাজ্যপাল পদ, এই রাজ্যপাল পদে কিছু কন্ডিশন মানতে হয় বা কিছু শর্তাবলী আছে, যেটা আর্টিকেল 158 বর্ণনা করা আছে। সেটা কি একবার দেখে নি। খুব গুরুত্বপূর্ণ প্রথম শর্তটা, সেটা হচ্ছে তিনি সংসদের কোন কক্ষের বা আমাদের যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টের কোন হাউসের, লোয়ার হাউস বলো কিংবা আপার হাউস বলো, কোন হাউসের কিংবা আমাদের স্টেটের যে লেজিসলেচার আছে বা রাজ্যের যে আইনসভা আছে সেই রাজ্যের আইনসভার সদস্য হতে পারবেন না, হতে পারবেন না। আবারও বলছি, তিনি পার্লামেন্টের যে কোনো হাউসের কিংবা কিংবা রাজ্য আইনসভার, সংশ্লিষ্ট রাজ্যের যে আইনসভা বা স্টেট লেজিসলেচার তার মেম্বার হতে পারবেন না। এছাড়াও তিনি অন্য কোনো লাভজনক পদ বা অফিস অফ প্রফিটে অধিষ্ঠিত থাকতে পারবেন না। এটা তো আমরা সবাই জানি, এটা সবার ক্ষেত্রেই হয়। এরপর হচ্ছে বেতন বন্টন, গুরুত্বপূর্ণ জিনিস। এখান থেকে দেখো ঘুরিয়ে প্রশ্ন করলে, মাঝে মাঝে খুব ঘুরিয়ে প্রশ্ন করে না পিএসসি, তখন এই ধরনের প্রশ্নগুলো দিতে পারে। কি প্রশ্ন দেবে জানো? প্রশ্ন দেবে যে ধরে নাও একই ব্যক্তি 2 বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত আছে, হ্যাঁ, তাহলে তার বেতনটা কিভাবে বন্টন হবে? বেতনটা কে দেবে? বেতনটা কে দেবে এটাই আমরা জানবো এখন। যখন একই ব্যক্তিকে 2 বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়, তখন তার প্রাপ্য বেতন ও ভাতা, অর্থাৎ এমলুমেন্টস এন্ড অ্যালাওয়েন্সেস, যেগুলো এক্সট্রা ভাতা দেওয়া হয়, সেগুলো রাজ্যগুলির মধ্যে এমন অনুপাতে ভাগ করা হয়। কোন রাজ্যগুলির মধ্যে? যে যে রাজ্যের তিনি গভর্নর হিসাবে নিযুক্ত আছেন সেই রাজ্যগুলির মধ্যে এমন অনুপাতে ভাগ করা হয় যা রাষ্ট্রপতি নির্ধারণ করে দেন। অর্থাৎ গল্পটা খুব সিম্পল, রাষ্ট্রপতি নির্ধারণ করে দেবে একটা অনুপাত, সেই অনুপাতে তিনি যে যে রাজ্যের রাজ্যপাল আছেন সেই রাজ্যগুলোর তার বেতন এবং এই ভাতা সেটা বহন করতে হবে। ক্লিয়ার হয়েছে? তার মানে সিম্পল ব্যাপার, যখন একই ব্যক্তি 2 বা ততোধিক রাজ্যের রাজ্যপাল থাকে তখন তার বেতন বহন করে কে? ওই রাজ্যগুলি যৌথভাবেই। এবং সেই বেতনটা কত অনুপাতে হবে এটাকে নির্ধারণ করে দেয় প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি নির্ধারণ করে দেন। গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখবে। এবার হচ্ছে কিছু নন স্যাক্রোসেন্ট কনভেনশন আছে অ্যাপয়েন্টমেন্টের জন্য, অর্থাৎ এটা ধরে নাও সংবিধানে বলা নেই কিন্তু এই প্রথাটা মানা হয়। এটা হচ্ছে একটা কনভেনশন বা প্রথা, একটা নিয়ম। এটা না মানলে যে খুব একটা প্রবলেম হবে তা নয়, সংবিধান কিছু বলেনি কিন্তু এটা মানা হয়। কি প্রথা মানা হয়? রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে দুটো কনভেনশন গড়ে উঠেছে, যদিও এগুলো সংবিধানে বাধ্যতামূলক বা কনস্টিটিউশনালি ম্যান্ডেটেড না। 1 নম্বর প্রথা হলো বা কনভেনশন হলো, তাকে একজন বহিরাগত বা আউটসাইডার হতে হবে। অর্থাৎ সিম্পল ভাষায়, যে রাজ্যে তার নিয়োগ করা হচ্ছে তিনি সেই রাজ্যের বাসিন্দা হতে পারবেন না। বারবার বলছি, সংবিধান কিন্তু এটা বলে দেয়নি। সংবিধান কি কি বলেছে সেগুলো আমরা কোয়ালিফিকেশনে দেখে নিয়েছি এবং তার কন্ডিশনসও দেখে নিয়েছি, যে শর্তাবলীগুলো তাকে পালন করতে হয়। এটা মেনে চলা হয়ে থাকে আর কি। এটা কনভেনশন, যে যাকে সাধারণভাবে রাজ্যের রাজ্যপাল করা হয় তিনি সেই রাজ্যের বাসিন্দা হন না। নিয়োগের আগে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, কারণ প্রেসিডেন্ট নিয়োগ করেন, প্রেসিডেন্ট সংশ্লিষ্ট রাজ্যের, অর্থাৎ যে রাজ্যে তাকে নিয়োগ করা হবে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টারের সাথে পরামর্শ করবেন বলে আশা করা হয়। অর্থাৎ প্রেসিডেন্ট সাধারণভাবে যে রাজ্যে রাজ্যপাল নিয়োগ করে সেই রাজ্যের চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রীর সাথে পরামর্শ করে রাজ্যপালকে অবশেষে সেই রাজ্যে নিয়োগ করেন। এই দুটি হলো প্রথা। আবারও বলছি, সংবিধানে কিন্তু বাধ্যতামূলক নয়। পরীক্ষায় এই দুটো দিয়ে বলবে এগুলো কি সংবিধানে বাধ্যতামূলক? উত্তর হচ্ছে না, বাধ্যতামূলক নয়, এগুলো হচ্ছে কনভেনশন। এরপর হচ্ছে তার কার্যকালের মেয়াদ বা টার্ম অফ অফিস এবং অপসারণ বা তার রিমুভাল কিভাবে হয় সেই সম্পর্কে জানবো, আর্টিকেল 156। প্রথমে হচ্ছে তার মেয়াদ বা টার্ম। তিনি যেদিন তার পদে আসীন হন সেই দিন থেকে সাধারণত 5 বছরের জন্য তিনি তার নিজের পদে বহাল থাকেন। অর্থাৎ সিম্পল ভাষায় তার টার্ম অফ অফিস ক বছর? 5 বছর, এটা আমরা সবাই জানি। এরপর হচ্ছে রাষ্ট্রপতির সন্তোষ বা প্লেজার অফ প্রেসিডেন্ট। এটা দেখো গুরুত্বপূর্ণ, তবে এইখানে তবেটা গুরুত্বপূর্ণ, এই মেয়াদ সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির সন্তোষ বা প্লেজার অফ দ্য প্রেসিডেন্টের উপর নির্ভরশীল। রাষ্ট্রপতি চাইলে তাকে যে কোনো সময়ে তার পদ থেকে অপসারণ বা রিমুভ করতে পারে। বারবার বলছি, রাষ্ট্রপতি তাকে যদি আজকে চায় কালকে রিমুভ করবে, রিমুভ করতেই পারে।
কোনো প্রবলেম নেই। এই কারণে বলা হয় তার এই যে টার্ম অফ অফিস এটা প্লেজার অফ প্রেসিডেন্টের উপর নির্ভর করে। এবং নো গ্রাউন্ডস ফর রিমুভাল, রাষ্ট্রপতি ঠিক কি কি কারণে একজন রাজ্যপালকে অপসারণ বা রিমুভ করতে পারে ভারতের সংবিধানে কিন্তু তার কোনো নির্দিষ্ট কারণ বা গ্রাউন্ড এখনো উল্লেখ করা নেই। ভারতীয় সংবিধানে রাজ্যপাল কি কি কারণে রিমুভ হতে পারে বা প্রেসিডেন্ট রিমুভ করতে পারে তাকে, এই বিষয়ে কিছু নির্দিষ্ট বিধান বলা নেই বা কিছু তথ্য দেওয়া নেই। এবার হচ্ছে পদত্যাগ। তিনি পদত্যাগ কার কাছে করবেন? তাকে যে নিয়োগ করছে তার কাছেই করবেন। তাকে নিয়োগ করে কে? প্রেসিডেন্ট। তাহলে তিনিও যখন পদত্যাগ করবেন রাজ্যপাল বা গভর্নর, প্রেসিডেন্টের কাছেই করবেন। ব্যাপারটা খুব সিম্পল। এবার আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট গভর্নর রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গল। 1 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? চক্রবর্তী রাজাগোপালাচারী। আর পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? তিনি হচ্ছেন পদ্মজা নাইডু। তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, তোমরা এর মধ্যে দুটো জিনিস ইনক্লুড করবে। এখনো অবধি পশ্চিমবঙ্গের সব থেকে দীর্ঘমেয়াদী রাজ্যপাল কে, এবং তারপর আরেকটা জিনিস ইনক্লুড করবে যে বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যপাল বা গভর্নর কে। ক্লিয়ার? এরপর হচ্ছে আমরা দেখব মেন পার্টটা এই ক্লাসের, রাজ্যপালের ক্ষমতার কার্যাবলী, যেটাকে ইংরেজিতে বলা হয় পাওয়ারস অ্যান্ড ফাংশনস অফ দ্য গভর্নর। পরীক্ষায় যেখান থেকে বেশি প্রশ্ন আসে। 1 নম্বর এক্সিকিউটিভ পাওয়ার, কারণ তিনি স্বাভাবিকভাবে এক্সিকিউটিভ হেড কিন্তু। তো এক্সিকিউটিভ পাওয়ারগুলো আমরা এখন দেখব, তার শাসনতান্ত্রিক ক্ষমতা বা প্রশাসন সংক্রান্ত ক্ষমতা কি কি। রাজ্য সরকারের সমস্ত এক্সিকিউটিভ অ্যাকশন আনুষ্ঠানিকভাবে তার নামেই পরিচালিত হয়। এক্সিকিউটিভ অফিসার যখন নিয়োগ হয় তখন তার সই থাকে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ, রাজ্য সরকারের সমস্ত এক্সিকিউটিভ অ্যাকশন কিন্তু তার নামেই আনুষ্ঠানিকভাবে পরিচালিত হয়। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 166। এত আর্টিকেল না মনে রাখলেও চলবে, তথ্যগুলো মনে রাখো, এগুলোই গুরুত্বপূর্ণ। আর্টিকেল এত না মনে রাখলেও চলবে, শুধুমাত্র কোন পার্টে আছে, কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেল, এরকম টুকটাক জিনিস জেনে রাখবে। আর তাকে যে আমাদের এক্সিকিউটিভ হেড বলা হয়, ঠিক আছে, এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে, এই ধরনের তথ্য। এত আর্টিকেল আমি এক্সট্রা দিয়েছি যদি পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসে এবং তোমরা যখন অনেকটা পড়ে নেবে তখন এক্সট্রা ইনফো এত তোমাদের কাজে লাগে, সেই কারণে দিয়েছি। কিন্তু এত না মনে রাখলেও বর্তমানে চলবে, মেন মনে রাখার হচ্ছে তথ্যগুলো, কারণ গভর্নর থেকে তথ্য বেশি আসে, ঠিক আছে, আর্টিকেলের থেকে। এরপর হচ্ছে রাজ্যপাল কর্তৃক নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্ট মেড বাই দ্য গভর্নর। পরীক্ষায় প্রচুর প্রশ্ন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট এটা। রাজ্যপাল কাদেরকে নিয়োগ করেন? এক হচ্ছে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীগণ। তবে অন্যান্য মন্ত্রীগণকে যখন রাজ্যপাল নিয়োগ করেন তখন মুখ্যমন্ত্রীর পরামর্শেই কিন্তু নিয়োগ করেন। 2 নম্বর, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বা অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট। রাজ্যপাল তার পারিশ্রমিক বা রিনুমারেশন নির্ধারণ করেন। 3 নম্বর হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনার বা স্টেট ইলেকশন কমিশনার, খুব গুরুত্বপূর্ণ। তবে এখানে গুরুত্বপূর্ণ যেটা, রাজ্যপাল তাকে নিয়োগ করলেও কেবল হাইকোর্টের বিচারপতিকে যে পদ্ধতিতে অপসারণ বা রিমুভ করা হয় সেই পদ্ধতিতেই স্টেট ইলেকশন কমিশনারকে রিমুভ করা হয়। স্টেট ইলেকশন কমিশনারকে নিয়োগ করেন সাধারণভাবে রাজ্যপাল, কিন্তু তাকে অপসারণ করার যে মেথডটা সেটা হাইকোর্টের বিচারপতিকে যে পদ্ধতিতে অপসারণ করা হয় সেই পদ্ধতি ফলো করেই অপসারণ করতে হয়। এই সম্পর্কে আমরা পরবর্তীকালে যখন ইলেকশন সম্পর্কে পড়বো ভালো করে জানবো, এমনকি যখন আমরা কোর্ট সম্পর্কে পড়বো, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তোমাদের আর কিছুদিন পরে ক্লাসে পাবে, সেখানে আমরা ভালো করে জানবো যে পদ্ধতিটা আসলে কি। এখানে আর বেশি কিছু জানছি না, যতটুকু দরকার ততটুকু জানি। এরপর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ রাজ্য পাবলিক সার্ভিস কমিশন বা এসপিএসসি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডাব্লিউবিপিএসসি, তার চেয়ারম্যান আর সদস্যবৃন্দ প্রত্যেককেই কিন্তু রাজ্যপাল নিয়োগ করে। এইখান থেকে ঘুরিয়ে প্রশ্ন আসে এবং আসতে পারে। প্রশ্ন আসবে যেটা গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখো যে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যারা চেয়ারম্যান হলো, যারা মেম্বার হলো, তাদেরকে তো নিয়োগ করছে রাজ্যপাল, কিন্তু তাদেরকে অপসারণ করে কে? তাদেরকে অপসারণ করে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। খেয়াল করো, তাদেরকে অপসারণ করে কিন্তু রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, রাজ্যপাল নন। ক্লিয়ার? এরপর আরেকটা তথ্য পরীক্ষায় প্রচুর আসে, সেটা হচ্ছে রাজ্যের যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে সেই সমস্ত বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটির পদাধিকার বলে তিনি আচার্য বা এক্স অফিসিও চ্যান্সেলর হিসাবে নিযুক্ত হন। অর্থাৎ যেহেতু তিনি রাজ্যপাল পদে আছেন, এই কারণে অটোমেটিক্যালি তিনি আমাদের ইউনিভার্সিটিগুলোর এক্স চ্যান্সেলর, এক্স অফিসিও চ্যান্সেলর হয়ে গেলেন। এবং উপাচার্যদের বা ইউনিভার্সিটিগুলোর যে ভাইস চ্যান্সেলর নিয়োগ করা হয়, সেই
ভাইস চ্যান্সেলরদেরও রাজ্যপাল নিয়োগ করেন। কেন? কারণ স্বাভাবিকভাবেই তিনি তো চ্যান্সেলর, তো তিনি যখন ভাইস চ্যান্সেলরকে নিয়োগ করছেন তিনিই করবেন। আর্টিকেল 356 এইটা পরীক্ষায় আসে। আর্টিকেল 356 অনুযায়ী রাজ্যে যখন শাসনতান্ত্রিক অচলাবস্থা চালু হয় বা রাষ্ট্রপতির শাসন অর্থাৎ যেটাকে আমরা কনস্টিটিউশনাল এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল জারি করা হয়, তখন সেইটা জারি করার জন্য অর্থাৎ পার্টিকুলার কোনো রাজ্যে প্রেসিডেন্ট রুল কিংবা এই যে কনস্টিটিউশনাল এমার্জেন্সি যখন জারি করা হয়, তখন সেই রাজ্যে জারি করার জন্য এই এমার্জেন্সিটা জারি করার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করে কে? রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে সুপারিশ করে বা রাষ্ট্রপতিকে রিকমেন্ড করেন তিনি যে এই রাজ্যে এবার এমার্জেন্সি জারি করা হোক বা প্রেসিডেন্ট রুল জারি করা হোক। এরপর হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার। যেরকম কিছু প্রশাসনিক ক্ষমতা তার রয়েছে, শাসনতান্ত্রিক ক্ষমতা, ঠিক সেরকম কিছু আইন বিভাগীয় ক্ষমতাও তার হাতে রয়েছে। কি কি? এক হচ্ছে সেশন। তিনি স্টেট লেজিসলেচার বা রাজ্য আইনসভার অধিবেশনগুলো বা সেশনগুলোকে আহ্বান করেন, যেটাকে আমরা সামন্স বলে থাকি। তিনি স্থগিত রাখতে পারেন অর্থাৎ প্রয়োগ করতে পারেন, এবং রাজ্য বিধানসভা বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা এসএলএ কে তিনি ভেঙে দিতে বা ডিজলভ করতে পারেন। তাহলে যখন রাজ্য বিধানসভা, বিধান পরিষদ নয় কিন্তু বিধানসভা, যেটাকে আমরা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলে থাকি বা এসএলএ বলে থাকি, সেই স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে ডিজলভ করতে পারে কে? সেটা কিন্তু পারে রাজ্যপাল, মাথায় রাখবে। এছাড়াও যখন স্পিকার আর ডেপুটি স্পিকার উভয়ের পদই শূন্য থাকে, কেউ নেই, স্পিকারও নেই ডেপুটি স্পিকারও নেই স্টেটের ক্ষেত্রে, তখন তিনি বিধানসভায় একজন প্রিসাইডিং অফিসার নিয়োগ করেন। তার মন মতো তিনি একজন প্রিসাইডিং অফিসার নিয়োগ করতে পারেন। ক্লিয়ার হয়েছে? এরপর হচ্ছে মনোনয়ন বা নমিনেশন। এই যে ধরো সাহিত্য, বিজ্ঞান অর্থাৎ লিটারেচার, সায়েন্স, আর্ট, কোঅপারেটিভ মুভমেন্ট, সোশ্যাল সার্ভিস ইত্যাদি প্রভৃতিতে স্পেশাল নলেজ আছে, বিশেষ জ্ঞান আছে। এই বিশেষ জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের মধ্যে থেকে রাজ্য বিধান পরিষদের, বিধানসভা নয়, রাজ্য বিধান পরিষদের অর্থাৎ স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, পরিষদ মানে কাউন্সিল আর বিধান সভা সেটা মানে হচ্ছে অ্যাসেম্বলি, এটা আমরা সবাই জানি। তো এই স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের 1/6 অংশ সদস্যকে তিনি নমিনেট করেন বা মনোনীত করেন। এইবার এটা তো সবাই জানবে যে স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের 1/6 সদস্যকে তিনি মনোনীত করেন বিশেষ জ্ঞান সম্পন্ন ব্যক্তির মধ্যে থেকে। এইবার একটা জিনিস আমরা এতদিন জানতাম সেটা কিন্তু বর্তমানে আর ভ্যালিড নয়। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে 2019 সালে একটা সংবিধান সংশোধনী করা হয়, 104 বা 104তম সংবিধান সংশোধনী আইন, 104 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তার মাধ্যমে রাজ্য বিধানসভায় বা এই যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, নট কাউন্সিল, বিধানসভা, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এর আগে রাজ্যপাল অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের একজন সদস্যকে মনোনীত করতে পারতেন। এই অ্যামেন্ডমেন্টটা হওয়ার আগে অর্থাৎ 2019 সালের আগে এই অ্যামেন্ডমেন্টটা হয়ে বর্তমানে তার এই যে অ্যাংলো ইন্ডিয়ান সদস্যকে মনোনীত করার যে পাওয়ারটা ছিল বা ক্ষমতাটা ছিল সেটা বাতিল করা হয়। অর্থাৎ তিনি এখন আর অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে কাউকে মনোনীত করতে পারেন না। কোথায়? কাউন্সিলে নাকি অ্যাসেম্বলিতে? অবশ্যই অ্যাসেম্বলিতে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। এরপর হচ্ছে অর্ডিন্যান্স পাওয়ারও তার কিন্তু আছে। যেরকম ভাবে প্রেসিডেন্টের ক্লাসে আমরা দেখেছি অর্ডিন্যান্স জারি করতে পারে, ঠিক সেরকম ভাবে তিনিও যখন রাজ্য আইনসভার অধিবেশন বন্ধ থাকে তখন অর্ডিন্যান্স জারি করতে পারে। শর্ত কি? শর্ত হচ্ছে আইনসভার অধিবেশন বা সেশন যখন আবার শুরু হবে তার 6 সপ্তাহের মধ্যে বা 6 উইকের মধ্যে, খেয়াল করবে এই ডেটটা গুরুত্বপূর্ণ, 6 উইকের মধ্যে ওই অর্ডিন্যান্সগুলি আইনসভা কর্তৃক অনুমোদিত বা অ্যাপ্রুভড হতে হবে। কারণ প্রেসিডেন্টও তো অর্ডিন্যান্স জারি করে কখন? যখন বন্ধ থাকে। ঠিক রাজ্যপালও তাই, যখন রাজ্যের আইনসভা বন্ধ থাকে তখন কিন্তু তিনি অর্ডিন্যান্স জারি করতে পারেন, কিন্তু ডেটটা বা টাইম লিমিটটা হচ্ছে 6 উইক। অর্থাৎ 6 উইক মানে পুনরায় অধিবেশন শুরু হলো, সেশন শুরু হলো, তার 6 উইকের মধ্যে ওই অর্ডিন্যান্সগুলো অ্যাপ্রুভড হতে হবে। এবার হচ্ছে বিল রিগার্ডিং কিছু লেজিসলেটিভ পাওয়ার। আর্টিকেল 200, রাজ্যপালের কাছে কোনো বিল যদি পাঠানো হয় তার কাছে 4টে অপশন থাকে। এক, এই 4টে অপশন খুব গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। এক, তিনি বিলে তার সম্মতি প্রদান করতে পারেন, যেটাকে আমরা অ্যাসেন্ট বলে থাকি। প্রেসিডেন্টের ক্লাসে বিস্তারিত এগুলো দেখেছি। তিনি তার সম্মতি আটকে রাখতে পারেন, উইথহোল্ড করতে পারেন, অ্যাসেন্টও পারেন, উইথহোল্ড পারেন চাইলে। তিনি রিকনসিডারেশনের জন্য বিলটি কিন্তু ফেরতও পাঠাতে পারেন যদি না বিলটি মানি বিল হয়। অর্থাৎ মানি বিল ছাড়া অন্য যে কোনো বিলকে তিনি রিকনসিডারেশনের জন্য ফেরত পাঠাতে পারেন।
এরপর রাষ্ট্রপতির বিবেচনার জন্য বা প্রেসিডেন্টের কনসিডারেশনের জন্য তিনি বিলটাকে রিজার্ভ করে রাখতে পারেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, রিজার্ভ করে রাখতে পারেন। তবে এই বিল বা যে বিলটাকে তিনি রাষ্ট্রপতির বিবেচনার জন্য রিজার্ভ করে রাখছেন, এটি কিন্তু তিনি চাইলেই পারেন। এই বিলটি যদি রাজ্য হাইকোর্টের অবস্থাকে বিপন্ন করে, রাজ্য হাইকোর্টের অবস্থানের জন্য ডেঞ্জার হয়, তবে এটি একটি বাধ্যতামূলক স্বেচ্ছাধীন ক্ষমতা বা ম্যান্ডেটরি ডিসক্রিশনারি পাওয়ার, অর্থাৎ বাধ্যতামূলকভাবেই তিনি প্রেসিডেন্টের রিকনসিডারের জন্য বিলটাকে রিজার্ভ রাখবেন। তাহলে একটা বিল গেলে চারটে কাজ করতে পারেন। এক, হ্যাঁ বলে দিলাম বিলটায় সই করে দিলাম। দুই হচ্ছে সই করলাম না, উইথড্র করে দিলাম বা উইথহোল্ড করে দিলাম, এবং রিকনসিডারেশনের জন্য পাঠাতাম, এবং বিলটিকে প্রেসিডেন্টের রিকনসিডারেশনের জন্য আমি রিজার্ভ করে রাখলাম, বা প্রেসিডেন্টের রিকনসিডারেশন তো নয়, প্রেসিডেন্টের কনসিডারেশনের জন্য, রাষ্ট্রপতির বিবেচনার জন্য রিজার্ভ করে রাখলাম। ক্লিয়ার? এরপর হচ্ছে ফিনান্সিয়াল পাওয়ার। এটা তো আমরা সবাই জানি, মানি বিল বা অর্থ বিল তার প্রায়র রিকমেন্ডেশন বা পূর্বানুমতি বা তার সুপারিশ ছাড়া রাজ্য আইনসভায় পেশ করা যায় না। এটা তো আমরা সবাই জানি, কারণ মানি বিল পেশ করতে গেলেই তার আগের অনুমতি প্রয়োজন, তার পূর্বানুমতি প্রয়োজন, বা তার প্রায়র রিকমেন্ডেশন বা সুপারিশ প্রয়োজন। এরপর হচ্ছে রাজ্য বাজেট, স্টেট বাজেট, আর্টিকেল 202। তিনি রাজ্য আইনসভার সামনে বার্ষিক রাজ্য আর্থিক বিবৃতি, বাংলাটা খুব কঠিন, ইংরেজিতে আমরা বলি অ্যানুয়াল স্টেট ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা স্টেট বাজেট পেশ করার বিষয়টি নিশ্চিত করেন। অর্থাৎ তিনি নিশ্চিত করেন যে স্টেট বাজেট রাজ্য আইনসভার সামনেই পেশ করা হবে। ক্লিয়ার হয়েছে? এরপর হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড। স্টেটেরও তো একটা কন্টিনজেন্সি ফান্ড থাকে, তো যেগুলো আনফরসিন এক্সপেন্ডিচার হয় বা অপ্রত্যাশিত ব্যয়, প্রত্যাশিত ছিল না এই ব্যয়টা হঠাৎ করে হয়ে গেল, এটাকে বলে আনফরসিন এক্সপেন্ডিচার। তো এই ব্যয় মেটানোর জন্য তিনি রাজ্যের কন্টিনজেন্সি ফান্ড বা আকস্মিক ব্যয় তহবিল থেকে অগ্রিম অর্থ বা অ্যাডভান্সেস প্রদান করতে পারেন। তাহলে কন্টিনজেন্সি ফান্ড থেকে যখন অগ্রিম অর্থ বা অ্যাডভান্স প্রদান করা হয়, সেটা কে করেন? রাজ্যপাল করেন। এরপর হচ্ছে ফিনান্স কমিশন পরীক্ষায় প্রচুর আসে। পঞ্চায়েত আর পৌরসভা, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটির আর্থিক অবস্থা পর্যালোচনা বা রিভিউ করার জন্য, মনিটারি যে স্থিতি সেটা রিভিউ করার জন্য তিনি প্রতি 5 বছর অন্তর, 5 ইয়ার্স অন্তর অন্তর একটি স্টেট ফিনান্স কমিশন গঠন করেন। তাহলে স্টেট ফিনান্স কমিশন গঠন করেন কে? রাজ্যপাল। কেন করেন? পঞ্চায়েত আর পৌরসভাগুলোর যে আর্থিক স্থিতি সেগুলো রিভিউ করার জন্য বা পর্যালোচনা করার জন্য। ক বছর অন্তর অন্তর? 5 বছর অন্তর অন্তর। এবার হচ্ছে বিচার বিভাগীয় ক্ষমতা বা জুডিশিয়াল পাওয়ার। প্রশাসনিক ক্ষমতা দেখে নিয়েছি, সাংবিধানিক ক্ষমতা দেখে নিয়েছি, লেজিসলেটিভ পাওয়ার দেখে নিয়েছি। এবার হচ্ছে বিচার বিভাগীয় ক্ষমতা বা জুডিশিয়াল পাওয়ার, আর্টিকেল 161। এই ধরনের আর্টিকেলগুলো মনে রাখতে পারো, ঠিক আছে? বিচার বিভাগীয় ক্ষমতা কত নম্বর আর্টিকেলে আছে, লেজিসলেটিভ পাওয়ার কত নম্বর আর্টিকেলে আছে, এই ধরনের মনে রাখতে পারো যদি চাও। কিন্তু আমি আগেও বলছি, আগে তথ্য মনে রাখো, পরে আর্টিকেল মনে রাখবে। আর্টিকেল মনে রাখা মুখস্থ করা, কিন্তু তথ্য মনে রাখা হচ্ছে বোঝা, সেই কারণে আগে তথ্য মনে রাখো। রাজ্যের, ভালো করে দেখবে, রাজ্যের কোনো আইন ভঙ্গের দায়, রাজ্যের কোনো আইন ভঙ্গের দায় দোষী সাব্যস্ত কোনো ব্যক্তির শাস্তি তিনি মার্জনা করতে পারেন, যেটা প্রেসেন্ট ক্লাসে আমরা দেখেছিলাম, পার্ডন করতে পারেন। সাময়িক স্থগিত রাখতে পারেন তার শাস্তি, যেটাকে বলা হয় রিপ্রাইভ করতে পারেন। বিশেষ কারণে হ্রাস করতে পারেন তার শাস্তি, যেটাকে বলা হয় রেসপাইট, শাস্তি কমিয়ে দেওয়া। এছাড়াও তিনি তার শাস্তিকে মকুব করতে পারেন, যেটাকে বলা হয় রিমিশন। কিংবা তিনি তার দণ্ডাদেশ স্থগিত বা সাসপেন্ড রাখতে পারেন, হ্রাস করতে পারেন বা রিমিট রাখতে পারেন, বা লঘুকরণ বা কমিউট করতে পারেন। দেখো এখান থেকে প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে সীমাবদ্ধতা থেকে। এই সীমাবদ্ধতা বারংবার আসে, আমি দেখেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রেসিডেন্ট কিন্তু মৃত্যুদণ্ড মার্জনা করতে পারে, তাই না? সেটাকেও তো বলা হয় পার্ডনিং ক্ষমতা প্রেসিডেন্টের, মৃত্যুদণ্ড মার্জনা করার। রাজ্যপাল কি মৃত্যুদণ্ড মার্জনা করতে পারে? ভালো করে বুঝবে, দণ্ড তো অনেক ধরনের হয়, এটা হচ্ছে মৃত্যুদণ্ড, ডেথ সেন্টেন্স, সেটা কি মার্জনা করতে পারে? উত্তর হচ্ছে না, তিনি মৃত্যুদণ্ড মার্জনা করতে পারেন না। হি কান্ট পার্ডন এ ডেথ সেন্টেন্স। এমনকি যদি রাজ্যের আইনেও স্টেটের আইনেও যদি মৃত্যুদণ্ডের বিধান থাকে, তবুও তা মার্জনা করার ক্ষমতা কেবল প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির হাতেই থাকে। তবে রাজ্যপাল মৃত্যুদণ্ড স্থগিত করতে পারে, হ্রাস করতে পারে বা লঘু করতে পারে, সাসপেন্ড করতে পারে, রেমিট করতে পারে বা কমিউট করতে পারে।
মৃত্যুদণ্ড কিন্তু মার্জনা করতে পারেন না। মৃত্যুদণ্ড বাতিল করতে পারে কে বা মার্জনা করতে পারে কে? সেটা হচ্ছে একমাত্র প্রেসিডেন্ট। অন্নদণ্ড তিনি মার্জনা করতেই পারেন, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে রাজ্যপাল পারেন না। এছাড়াও কোর্ট মার্শাল বা সামরিক আদালত বা মিলিটারি কোর্ট কর্তৃক কোনো দণ্ডাদেশের ক্ষেত্রে বা কোনো একটা দণ্ড দিল, কোনো একটা আদেশ দিল, কোনো একটা শাস্তি দিল মিলিটারি কোর্ট কাউকে, তাতেও কিন্তু রাজ্যপালের কোনো ক্ষমতা নেই। এরপর হচ্ছে নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্ট, তিনি রাজ্য হাইকোর্টের সাথে পরামর্শ করে, স্টেট হাইকোর্টের সাথে পরামর্শ করে জেলা বিচারকদের বা ডিস্ট্রিক্ট জাজদের নিয়োগ তো করেই থাকেন, এছাড়াও তাদের বদলি বা পোস্টিং করে থাকেন এবং পদোন্নতি করে থাকেন। স্বাভাবিক জিনিস, ডিস্ট্রিক্ট জাজের, কারণ স্টেট হাইকোর্টের সাথে পরামর্শ করবে রাজ্যপাল এবং তারপর ডিস্ট্রিক্ট জাজের অ্যাপয়েন্ট করবে, পোস্টিং করবে রাজ্যপাল এবং প্রমোশনও করবে রাজ্যপাল, তবে পরামর্শ করে রাজ্য হাইকোর্টের সাথে। এরপর হচ্ছে রাজ্যপালের কিছু ডিসক্রিশনারি পাওয়ার রয়েছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ স্বেচ্ছাধীন ক্ষমতা। রাজ্যপাল সাংবিধানিক এবং পরিস্থিতিগত স্বেচ্ছাধীন ক্ষমতা বা কনস্টিটিউশনাল অ্যান্ড সিচুয়েশনাল ডিসক্রিশন, যেটা তার নিজের ইচ্ছার উপর নির্ভর করে, সেটা ভোগ করেন। এক, সিচুয়েশনাল ডিসক্রিশন কোনটা? তার প্রথম এক্সাম্পল হচ্ছে যখন হাং অ্যাসেম্বলি হয়। হাং অ্যাসেম্বলি স্টেটের ক্ষেত্রে কোনো দলই সুস্পষ্টভাবে মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে না, তখন রাজ্যপাল চাইলে যে কোনো একটা দলের কাউকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিতে পারে। এছাড়াও মুখ্যমন্ত্রী যদি আকস্মিক মৃত্যু হয়, সাডেন ডেথ হলো, তবেও মুখ্যমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে রাজ্যপালের ডিসক্রিশনারি পাওয়ার রয়েছে। মন্ত্রী পরিষদ, রাজ্য বিধানসভায় আস্থা প্রমাণে যদি ব্যর্থ হয়, মন্ত্রী পরিষদ কাউন্সিল অফ মিনিস্টার, যার হেড হচ্ছে মুখ্যমন্ত্রী, স্টেটের ক্ষেত্রে বলছি কিন্তু, সেই মন্ত্রী পরিষদ যদি রাজ্য বিধানসভায় এসএলএতে অর্থাৎ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, নট কাউন্সিলে, আস্থা ভোটে ব্যর্থ হয় বা আস্থা প্রমাণে ব্যর্থ হয়, কনফিডেন্সে প্রমাণে ব্যর্থ হয়, তবে তাদের ডিসমিস করার ক্ষেত্রেও কিন্তু রাজ্যপালের ডিসক্রিশনারি পাওয়ার রয়েছে। এরপর হচ্ছে কনস্টিটিউশনাল ডিসক্রিশন। এক, রাষ্ট্রপতির শাসন বা প্রেসিডেন্ট রুল জারি করার সুপারিশ কার হাতে থাকে? একটু আগেই আমরা দেখেছি না, রাজ্যপালের হাতে থাকে, এটা তার কনস্টিটিউশনাল ডিসক্রিশনারি পাওয়ার। এছাড়াও তিনি রাষ্ট্রপতির বিবেচনার জন্য, প্রেসিডেন্টের কনসিডারেশনের জন্য কোন একটা বিলকে রিজার্ভ করে রাখতে পারে, সংরক্ষণ করতে পারে, এটাও কিন্তু তার কনস্টিটিউশনাল ডিসক্রিশনারি পাওয়ার। এই ছিল রাজ্যপাল সংক্রান্ত যেগুলো ডাব্লিউবিসিএস এর জন্য মনে রাখতে হয় সেইগুলো, এবং তার মধ্যে কোনগুলো বেশি পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো আমি বলে দিয়েছি। তোমরা আশা করি বুঝে গেছো। আরেকবার একটু রিপিট করে দিই যে কোনগুলো ইম্পর্টেন্ট। আমরা এই তো এতগুলো কিছু পড়লাম, আমি নোটটা একটু বড় বানাই, ইচ্ছা করেই বানাই যাতে বুঝতে সুবিধা হয়। তার মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট দেখো, প্রথমে যেটা মনে রাখবে সেটা হচ্ছে আমাদের স্টেট এক্সিকিউটিভ কাদের নিয়ে গঠিত হয়, এবং এক্সিকিউটিভ হেড কে স্টেটের, তিনি হচ্ছেন রাজ্যপাল, যেটাকে আমরা বলে থাকি ডে জিউরি হেড। কিন্তু আসল হেডকে বা রাজ্যের প্রকৃত প্রধান বা রিয়াল হেডকে বা ডেফ্যাক্টো হেডকে মুখ্যমন্ত্রী। রাজ্যপাল ডুয়াল রোল মেনটেন করে। কোথা থেকে নেওয়া হয়েছে? কানাডিয়ান কনস্টিটিউশন থেকে। প্রতিটি রাজ্যের জন্য যে একজন রাজ্যপাল থাকবে বলা হয়েছে আর্টিকেল 153। পরে একটা কনস্টিটিউশনাল হয় 7 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেখানে বলা হয় একই ব্যক্তি বহু রাজ্যের রাজ্যপাল হতে পারবেন। আর্টিকেল 154 এ বলা আছে রাজ্যের যে এক্সিকিউটিভ পাওয়ার রাজ্যপালের হাতেই ন্যস্ত থাকবে। আর্টিকেল 163 বলা আছে যে রাজ্যপালকে সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী থাকবে এবং তার নেতৃত্বে একটা কাউন্সিল অফ মিনিস্টার থাকবে। অ্যাপয়েন্টমেন্ট, আর্টিকেল 155 বলা হয়েছে রাজ্যপালকে নিয়োগ করে রাষ্ট্রপতি। রাজ্যপালের যখন নিয়োগ হয় তখন তার শপথ বাক্য পাঠ করান সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, তার অনুপস্থিতিতে সিনিয়র মোস্ট জাজ সেই রাজ্যের হাইকোর্টের। যোগ্যতা কি কি প্রয়োজন? এক, ইন্ডিয়ান সিটিজেন। দুই হচ্ছে কমপক্ষে 35 বছর। শর্ত আছে, কিছু কন্ডিশন আছে, সেগুলো কি কি? সংসদের কোনো কক্ষের, পার্লামেন্টের এনি হাউসের কিংবা রাজ্যের আইনসভার বা স্টেট লেজিসলেচারে তিনি মেম্বার হতে পারবেন না। তিনি অন্য কোনো লাভজনক পদে, পাতি জিনিস, অফিস অফ প্রফিটে তিনি থাকতে পারবেন না। তার স্যালারি, যখন তিনি একসাথে অনেকগুলি রাজ্যের রাজ্যপাল থাকেন তখন তার স্যালারি বহন করে ওই দুটো রাজ্যই, এবং সে কোন অনুপাতে তার স্যালারি ওই রাজ্যগুলো বহন করবে সেটা নির্ধারণ করে আমাদের প্রেসিডেন্ট। কিছু কনভেনশন ফলো করা হয়, সেগুলো আর বলছি না। এবার হচ্ছে তার কার্যকালের মেয়াদ বা টার্ম অফ অফিস 5 বছর। তার অপসারণ প্রেসিডেন্ট চাইলে যে কোনো সময় তাকে অপসারণ করতে পারে। কোনো স্পেসিফিক গ্রাউন্ড থাকতে হয়, কোনো স্পেসিফিক গ্রাউন্ড থাকতে হয় না। তিনি রেজিগনেশন দিতে চাইলে কার কাছে রেজিগনেশন দেবেন? প্রেসিডেন্টের কাছে দেবেন।
রাজ্যের এবার হচ্ছে গভর্নরের এক্সিকিউটিভ পাওয়ার। গভর্নরের এক্সিকিউটিভ পাওয়ার, সমস্ত এক্সিকিউটিভ অ্যাকশনই তো তার নামে পরিচালিত হয়। তিনি কাদেরকে নিয়োগ করেন গুরুত্বপূর্ণ, মুখ্যমন্ত্রী পরামর্শে অন্যান্য মন্ত্রী, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তার পারিশ্রমিক নির্ধারণ করেন, রাজ্য নির্বাচন কমিশনার তাকে নিয়োগ করেন রাজ্যপাল, স্টেট ইলেকশন কমিশনারকে কিন্তু তাকে হটিয়ে দেন আমাদের যে হাইকোর্টের বিচারপতিকে যে পদ্ধতিতে আর কি হটানো হয় সেই পদ্ধতিতে। এবার হচ্ছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের খুব গুরুত্বপূর্ণ চেয়ারম্যান আর মেম্বারদের তিনি নিয়োগ করেন, তাদেরকে অপসারণ করতে পারে কিন্তু কেবলমাত্র প্রেসিডেন্ট। রাজ্যের যে সমস্ত ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির আচার্য মানেই তো চ্যান্সেলর, আচার্য হন রাজ্যপাল, আর উপাচার্য বা ভাইস চ্যান্সেলর নিয়োগ করেন রাজ্যপাল। প্রেসিডেন্টের রুল কোনো রাজ্যে যদি লাগু করতে হয় তার জন্য সুপারিশ করবে ওই রাজ্যের রাজ্যপাল, এটা রাজ্যপালের স্পেশাল পাওয়ার, ডিসক্রিশনারি পাওয়ার আমরা দেখলাম। এরপর আইন বিভাগীয় ক্ষমতা আমরা দেখেছি, এরপর আমরা দেখেছি তার ফিনান্সিয়াল পাওয়ার দেখেছি, এরপর আমরা তার জুডিশিয়াল পাওয়ার দেখেছি। জুডিশিয়াল পাওয়ারে খুব গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে তিনি কিন্তু প্রেসিডেন্টের মতো মৃত্যুদণ্ড মার্জনা করতে পারেন না, মৃত্যুদণ্ড তিনি পার্ডন করতে পারেন না। তিনি চাইলে কি করতে পারেন, মৃত্যুদণ্ড স্থগিত করতে পারেন বা হ্রাস করতে পারেন বা রিমিট করতে পারেন, কিন্তু পার্ডন করতে পারেন না। মৃত্যুদণ্ড পার্ডনিং পাওয়ারটা কেবলমাত্র প্রেসিডেন্টের হাতেই আছে। এই ছিল আজকের ক্লাস। তারপরে তো ডিসক্রিশনারি পাওয়ারগুলো দেখেছি, তোমরা প্রত্যেকটা বুঝেছো আশা করি, কারণ আমার ক্লাসে না বোঝার মতো কোনো সমস্যা থাকে না। তোমরা এবার যেটা করবে ভালো করে পড়ো, ইংলিশ নোট চাইলে তুমি ইংলিশ নোট পড়ো, বাংলা নোট থেকে পড়তে সুবিধা হলে বাংলা নোট পড়ো, দুটো নোটই তো আমি দিয়ে দিই, কিন্তু ভালো করে পড়ো। খুব গুরুত্বপূর্ণ ক্লাস, খুব মজার ক্লাস। সবাই খুব ভালো থেকো। আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং।